একই বাবার ৩ সন্তান, একজনের গায়ে অসুরের মতো শক্তি, আরেকজনের মাথায় ধারালো বুদ্ধি, আর শেষজনের রয়েছে প্রকৃতির ভাষা বোঝার এক অদ্ভুত ক্ষমতা। কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও কেন তাদের সোনার সংসার ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছিল? কেন তাদের বিশাল খামার পরিণত হয়েছিল ঝগড়া আর বিভেদের এক যুদ্ধক্ষেত্রে? আসুন, আজ আমরা সেই গল্পই শুনব, যেখানে এক বৃদ্ধ কৃষক তার মৃত্যুশয্যায় ছেলেদের শেখাবেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা, ঐক্যই শক্তি। চলুন শুরু করা যাক সোনাপুরের সেই ৩ ভাইয়ের গল্প। বাংলাদেশের এক প্রান্তে ছবির মতো সুন্দর এক গ্রাম, নাম তার সোনাপুর। গ্রামের বুক চিরে বয়ে গেছে রূপালী নদী, যার জলে সোনাপুরের মাটি হয়ে উঠেছিল সত্যিকারের সোনা। এই গ্রামেরই এক প্রান্তে ছিল রহিম শেখের বিশাল বাড়ি আর তার লাগোয়া দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। রহিম শেখ ছিলেন গ্রামের সবচেয়ে সম্মানিত এবং প্রবীণ কৃষক। নিজের রক্তঘাম দিয়ে তিনি তিল তিল করে গড়ে তুলেছিলেন তার এই সাম্রাজ্য। তার স্ত্রী গত হয়েছেন বহু বছর, কিন্তু রেখে গেছেন ৩টি রত্ন, তার ৩ ছেলে। বড় ছেলে করিম, যেমন তার স্বাস্থ্য তেমনি তার শক্তি। লাঙলের ফলা সে একাই মাটির গভীরে ঢুকিয়ে দিত, যেখানে অন্য দুজন কৃষকের দরকার হতো। গায়ের জোরে তার সাথে টেক্কা দেবার মতো লোক সারা গ্রামে ছিল না, কিন্তু তার মেজাজ ছিল ভীষণ চড়া আর মাথা ছিল গরম। সে বিশ্বাস করত শক্তি আর পরিশ্রমই সব। পুরনো নিয়ম আর বাবার শেখানো পথেই সে চলতে চাইত। মেজ ছিল সেলিম, করিমের ঠিক উল্টো। গায়ে গতরে তেমন শক্তি না থাকলেও তার মাথা ছিল ধারালো ছুরির মতো। হিসেব নিকেশ, বাজারের হালচাল, কখন কোন ফসল লাগালে বেশি লাভ হবে, এইসব ছিল তার নখদর্পণে। সে বিশ্বাস করত পুরনো ধ্যানধারণা দিয়ে আর যাই হোক উন্নতি করা সম্ভব নয়, নতুন প্রযুক্তি আর বুদ্ধি দিয়েই কেবল সামনে এগোনো যায়। আর সবার ছোট জলিল, সে ছিল শান্ত, ধীর স্থির আর প্রকৃতিপ্রেমী। তার জগৎ ছিল ফসল, মাটি, গাছপালা আর পশু পাখিদের নিয়ে। সে বুঝত মাটির ভাষা, বুঝত বাতাসের গতিবিধি, কখন মেঘ জমবে, কখন পোকার আক্রমণ হতে পারে, এই সব বিষয়ে তার একটা সহজাত জ্ঞান ছিল। কিন্তু তার ভাইয়েরা তাকে প্রায়ই ছেলে মানুষ বলে উড়িয়ে দিত। রহিম শেখের বয়স বাড়ছিল, শরীরে বাসা বেঁধেছিল নানা রোগ। এখন তার একটাই চিন্তা, তার ছেলেরা। তিনি যখন থাকতেন না, তখন তার ছেলেরা একসাথে কাজ করত বটে, কিন্তু তাদের মধ্যে ঐক্যের বড় অভাব ছিল। প্রায় প্রতিদিনই তাদের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগত। একদিন সকালের ঘটনা, নতুন আলু লাগানোর জন্য জমি তৈরি হচ্ছিল। করিম তার বিশাল শরীর নিয়ে লাঙল দেলে দেলে আর ঘাম ঝরাচ্ছিল। সেলিম একটা খাতা হাতে নিয়ে এসে বলল, বড় ভাই, এভাবে সনাতনী পদ্ধতিতে আলু চাষ করলে আমাদের লাভ অর্ধেকে নেমে আসবে। আমি শহরে খোঁজ নিয়েছি, নতুন এক ধরনের বীজ এসেছে, আর সাথে একটা নতুন সার। ওটা ব্যবহার করলে ফলন ৩ গুণ হবে। করিম লাঙল থামিয়ে বিরক্ত মুখে বলল, বাপি দাদার আমল থেকে যা করে আসছি তাতেই আমাদের পেট চলেছে, সম্মানও হয়েছে। তোর এই শহরের চালাকি এখানে ফলাতে আসিস না। সার দিয়ে জমির 12টা বাজাবি নাকি? জলিল এগিয়ে এসে নরম সুরে বলল, বড় ভাই, মেজ ভাইয়ের কথাটা একবার শুনে দেখলে হয় না? আমি মাটি পরীক্ষা করে দেখেছি, এবার জমির উর্বরতা কিছুটা কমেছে। নতুন সার হয়তো কাজে দিতে পারে। করিম ধমক দিয়ে উঠল, তোরা দুজনেই থামবি? একজন এনেছে শহরের জ্ঞান আর একজন এসছে মাটির ভাষা শোনাতে। আমি যা বলছি তাই হবে। বাবার শেখানো পথই সেরা পথ। এই নিয়ে শুরু হলো তুমুল ঝগড়া। তাদের চিৎকার আর তর্কতর্কিতে পুরো বাড়ির পরিবেশ থমথমে হয়ে গেল। বারান্দায় বসে থাকা অসুস্থ রহিম শেখের কানে সব কথাই পৌঁছচ্ছিল। তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন তাদের এই অনৈক্যই একদিন তাদের সবকিছু ধ্বংস করে দেবে। এই সুযোগেরই অপেক্ষায় ছিল গ্রামের আরেক প্রান্তে থাকা ধূর্ত জমিদার জমির চৌধুরী। রহিম শেখের এই সোনার ফসলি জমির উপর তার লোভ ছিল বহুদিনের। সে জানত রহিম শেখ যতদিন বেঁচে আছে ততদিন এই জমি দখল করা অসম্ভব। কিন্তু সে এটাও খবর রাখত যে তার ছেলেদের মধ্যে একেবারেই বনিবনা হয় না। জমির চৌধুরী প্রায়ই সেলিমকে বাজারের পথে দেখলে মিষ্টি কথার ভোলানোর চেষ্টা করত। কি সেলিম মিয়া, তোমার মতো বুদ্ধিমান ছেলে এই অজপাড়াগায় পড়ে আছে। তোমার বড় ভাই তো শুধু গায়ের জোরটাই বোঝে। তুমি চাইলে আমি তোমাকে শহরে ব্যবসা করার জন্য টাকা ধার দিতে পারি। আবার করিমের সাথে দেখা হলে বলতো, করিম বাবা, তুমিই তো আসল কাজের লোক, সব পরিশ্রম তো তুমিই করো, আর তোমার ভাইরা শুধু বসে বসে বুদ্ধি বেচে ছায়। সবকিছুর মালিক তো তুমিই হওয়া উচিত। এভাবে সে 3 ভাইয়ের মনে একে অপরের বিরুদ্ধে বিদ্বেষের বিষ ঢেলে দিচ্ছিল। দিন দিন ভাইদের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো। একসাথে খেতে বসলেও
কেউ কারো সাথে কথা বলতো না, যার যার মতো কাজ করত, যার যার মতো হিসেব রাখত। করিম নিজের মতো করে একদল মজুর নিয়ে জমির এক অংশে কাজ শুরু করল। সেলিম নতুন প্রযুক্তি ব্যবহার করে অন্য অংশে পরীক্ষামূলক চাষাবাদ আরম্ভ করল। আর জলিল একা একা ফলের বাগান আর সবজির ক্ষেত পরিচর্যা করতে লাগল। তাদের বিশাল খামার বাড়িটা যেন 3 টুকরো হয়ে গেল। রহিম শেখ বিছানায় শুয়ে শুয়ে দেখতেন তার স্বপ্নের খামার কিভাবে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। যে জমিতে একসময় এক সুরে কোদালের শব্দ শোনা যেত, আজ সেখানে 3 ধরনের কর্মযজ্ঞ, কিন্তু কোনো সুর নেই, কোনো ঐক্য নেই। কিছুদিন পর এলো এক অপ্রত্যাশিত বিপর্যয়। বর্ষার শুরুতে যেমনটা হয়, রূপালী নদীতে ঢল নামল। প্রতি বছরই রহিম শেখ তার ছেলেদের নিয়ে বর্ষার আগে নদীর বাঁধটা মেরামত করতেন, কিন্তু এবার কেউ কারো সাথে কথা না বলায় কাজটা ঠিকমতো হয়নি। করিম ভেবেছিল সে একাই বাঁধের কিছু অংশ মেরামত করে দেবে, সেলিম ভেবেছিল এটা করিমের কাজ, আর জলিল দুজনকে বলার চেষ্টা করেও পাত্তা পায়নি। ফল যা হওয়ার তাই হলো। এক ভয়াল রাতে নদীর পানি বেড়ে গেল এবং বাঁধের দুর্বল অংশ ভেঙে হু হু করে পানি ঢুকতে শুরু করলো খামারে। সেলিমের পরীক্ষামূলক ফসলের ক্ষেতটা সবার আগে ডুবে গেল। তার সব হিসেব, নিকেশ, নতুন প্রযুক্তি সব কিছু পানির নিচে। এরপর পানি করিমের আলুর ক্ষেতের দিকে এগোতে লাগল। করিম আঁকা প্রাণপণে চেষ্টা করছিল ভাঙা অংশটা মেরামত করতে, কিন্তু জলের স্রোত ছিল প্রচণ্ড। তার একার শক্তি সেখানে কিছুই করতে পারছিল না। সেলিম হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখছিল তার স্বপ্ন কিভাবে ভেসে যাচ্ছে। জলিল দৌড়ে এসে করিমকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু তারাও দুজন মিলে স্রোতকে আটকাতে পারল না। ভোরবেলা যখন জল নামল, তখন দেখা গেল খামারের প্রায় 1/4 ফসল নষ্ট হয়ে গেছে। সেলিমের অংশটা পুরোটাই ধ্বংস, আর করিমের অংশেরও ব্যাপক ক্ষতি। শুধু জলিলের সবজি ক্ষেতটা কিছুটা উঁচু জায়গায় থাকায় বেঁচে গিয়েছিল। 3 ভাই ভেজা জমিতে দাঁড়িয়েছিল, তাদের চোখে মুখে ছিল রাজ্যের হতাশা। করিম রাগে দুঃখে সেলিমের দিকে তাকিয়ে বলল, তোরই আধুনিক চাষের জন্যই এই সর্বনাশ হলো। সময় থাকতে বাঁধটা মেরামত করলে আজ এই দিন দেখতে হতো না। সেলিমও চেঁচিয়ে উঠল, আমার দোষ? তুমি তো নিজেকে খুব শক্তিশালী মনে করো। কই, আটকাতে পারলে না তো জল, তোমার অহংকারই আমাদের ডোবালো। তাদের ঝগড়া দেখে রহিম শেখের শরীর আরও ভেঙে পড়ল। তিনি বুঝতে পারলেন আর দেরি করা চলবে না। ছেলেদের এই সর্বনাশা পথ থেকে ফিরিয়ে আনতে হলে তাকেই শেষ চেষ্টা করতে হবে। কয়েকদিন পর রহিম শেখ তার 3 ছেলেকে নিজের ঘরে ডাকলেন। তার শরীর এতটাই দুর্বল ছিল যে তিনি ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। ছেলেরা বাবার অসুস্থ চেহারা দেখে কিছুটা নরম হলো। তারা ভাবল বাবা হয়তো শেষ সময়ে তাদের কিছু বলতে চান। রহিম শেখ ইশারায় জলিলকে ঘরের কোনায় রাখা একটা লাঠির আঁটি আনতে বললেন। আঁটিটা বেশ মোটা, অনেকগুলো শক্ত এবং চিকন লাঠি দিয়ে বাঁধা। তিনি প্রথমে করিমের দিকে আঁটিটা এগিয়ে দিয়ে ক্ষীণ স্বরে বললেন, বাবা করিম, তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, এই আঁটিটা ভেঙে দেখাও তো। করিম তাচ্ছিল্যের হাসি হেসে আঁটিটা হাতে নিল। ভাবল, এই আর এমন কি কঠিন কাজ। সে তার সমস্ত শক্তি দিয়ে আঁটিটা ভাঙার চেষ্টা করল। আঁটিটাকে হাঁটুর ওপর রেখে চাপ দিল, 2 হাতে মোচড়ানোর চেষ্টা করল। তার পেশিগুলো ফুলে উঠল, মুখ লাল হয়ে গেল, কপাল দিয়ে ঘাম ঝরতে লাগল, কিন্তু আঁটিটা একটুও বাঁকল না। ভাঙা তো দূরের কথা। কিছুক্ষণ চেষ্টা করে হাঁপাতে হাঁপাতে সে হাল ছেড়ে দিল। বাবা, এটা ভাঙা সম্ভব না। এরপর রহিম শেখ আঁটিটা সেলিমের হাতে দিলেন। সেলিম, তুমি তো খুব বুদ্ধিমান, দেখো তো কোনো কৌশল করে এটা ভাঙতে পারো কিনা। সেলিম আঁটিটা ভালো করে পর্যবেক্ষণ করল। সে বোঝার চেষ্টা করল কোথায় চাপ দিলে বা কোন দিক থেকে আঘাত করলে এটা দুর্বল হয়ে পড়বে। সে একটা পাথরের উপর রেখে আঘাত করার চেষ্টা করল, কিন্তু লাঠিগুলো একসাথে থাকায় কোনোভাবেই ভাঙতে পারল না। কিছুক্ষণ পর সেও হার মেনে নিল। না বাবা, আমার দ্বারাও হবে না। শেষে আঁটি গেল জলিলের কাছে। জলিল নরম হাতে আঁটিটা ধরে কিছুক্ষণ নাড়াচাড়া করল। সে ভাঙার চেষ্টাই করল না। মাথা নিচু করে বাবার হাতে আঁটিটা ফিরিয়ে দিল। রহিম শেখ এবার ম্লান হাসলেন। তিনি ইশারায় আঁটির বাঁধনটা খুলে দিতে বললেন। জলিল বাঁধনটা খুলে দিতেই লাঠিগুলো আলাদা হয়ে গেল। রহিম শেখ এবার একটা করে লাঠি 3 ভাইয়ের হাতে তুলে দিলেন। এবার ভাঙো। 3 ভাই সামান্য চাপ দিতেই মট করে শব্দ তুলে লাঠিগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ছেলেরা অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। তারা বুঝতে পারছিল না বাবা আসলে কি বোঝাতে চাইছেন। ঘরের মধ্যে তখন পিনপতন নীরবতা। রহিম শেখ একটা লম্বা শ্বাস নিলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমার সন্তানেরা, তোমরা কি কিছু বুঝতে পারলে?
তিনি তার কাঁপা কাঁপা হাত দিয়ে ভাঙা লাঠির টুকরোগুলো দেখালেন। তোমরা প্রত্যেকেই ওই একটা লাঠির মতো। একা থাকলে তোমরা খুব দুর্বল, সামান্য আঘাতেই তোমরা ভেঙে পড়বে, যেমনটা আমাদের ফসলের ক্ষেত ভেঙে পড়ল সামান্য একটি নদীর স্রোতে। তিনি 3 ভাইয়ের দিকে তাকালেন, তার চোখে ছিল জল। কিন্তু যখন তোমরা এই আটির মতো একসাথে থাকবে, মুত্তাহিদ থাকবে, তখন পৃথিবীর কোনো শক্তি তোমাদের ভাঙতে পারবে না, তোমাদের ক্ষতি করতে পারবে না। করিমের শক্তি, সেলিমের বুদ্ধি আর জলিলের সহানুভূতি, এই 3টে যখন একসাথে হবে, তখন তোমাদের হারানো অসম্ভব। তিনি আরও বললেন, আমি সারা জীবন তোমাদের জন্য এই খামার, এই সম্মান তৈরি করেছি, কিন্তু তোমরা যদি একসাথে থাকতে না পারো, তাহলে এই সব কিছুই ভাঙা লাঠির মতোই টুকরো টুকরো হয়ে যাবে। জমির চৌধুরীর মতো শকুনেরা তোমাদের দুর্বলতার সুযোগ নেবে আর সব কিছু কেড়ে নেবে। মনে রেখো, পরিবার হলো সবচেয়ে বড় শক্তি, আর সেই পরিবারের মূল ভিত্তি হলো ঐক্য। ঐক্যই শক্তি। বাবার কথাগুলো যেন তীরের মতো 3 ভাইয়ের বুকে গিয়ে বিঁধল। তারা প্রথমবারের মতো নিজেদের ভুলের গভীরতা উপলব্ধি করতে পারল। তাদের চোখের সামনে ভেসে উঠল নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষেত, তাদের অর্থহীন ঝগড়া আর বাবার কষ্টভরা মুখ। তারা বুঝতে পারল তারা একে অপরের প্রতিযোগী নয়, পরিপূরক। একজনের শক্তি আর একজনের বুদ্ধি আর অন্যজনের সহমর্মিতা ছাড়া তারা অপূর্ণ। 3 ভাই কান্নায় ভেঙে পড়ল। তারা একসাথে বাবার পায়ে পড়ে ক্ষমা চাইল। করিম তার ছোট ভাইদের জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দিস, আমি আমার শক্তির অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। সেলিমও বলল, আমারও ভুল হয়েছে, আমি শুধু নিজেকেই জ্ঞানী ভাবতাম, তোমাদের দুজনকেই আমি অবহেলা করেছি। জলিল চোখের জল মুছতে মুছতে বলল, আমরা আর কখনো আলাদা হব না ভাই, বাবার কথা রাখব। সেদিন রহিম শেখের দুর্বল মুখে ফুটে উঠেছিল এক অনিবাল প্রশান্তি। তিনি বুঝেছিলেন তার শেষ শিক্ষাটা বৃথা যায়নি। পরদিন সোনাপুর এক নতুন দৃশ্য দেখল। রহিম শেখের 3 ছেলে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছে। তাদের মধ্যে আর কোনো বিভেদ নেই। করিম তার শক্তি দিয়ে জমি তৈরি করছে, কিন্তু এবার সে সেলিমের পরামর্শ শুনছে। সেলিম নতুন পরিকল্পনা করছে, কিন্তু এবার সে জলিলের কাছ থেকে মাটি ও আবহাওয়ার খবর নিচ্ছে। আর জলিল তার পর্যবেক্ষণ দিয়ে 2 ভাইকে সঠিক পথে চালিত করছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় খামারের চেহারাটাই বদলে যেতে লাগল। যে ক্ষতি হয়েছিল তা তারা কয়েক মাসের মধ্যেই পূরণ করে ফেলল। তাদের খামারে আগের চেয়েও বেশি ফসল ফলতে শুরু করল। করিমের শক্তি, সেলিমের বুদ্ধি আর জলিলের প্রকৃতিক জ্ঞান, এই 3 মিলে এক অজেয় শক্তি তৈরি হল। এদিকে জমির চৌধুরী তাদের এই পুনর্মিলন দেখে হতাশ হল। সে বুঝতে পারল এই মুত্তাহিদ পরিবারকে ভাঙা আর সম্ভব নয়। সে নতুন ষড়যন্ত্রের জাল বুনতে লাগল। সে জানত বন্যায় তাদের অনেক ক্ষতি হয়েছে এবং তাদের টাকার দরকার। সে পুরনো কিছু জাল দলিল তৈরি করে রহিম শেখের জমি দখল করার পায়তারা করল। একদিন গ্রামের পঞ্চায়েত বসল। জমির চৌধুরী সেই জাল দলিল দেখিয়ে দাবি করল, রহিম শেখ বহু বছর আগে তার বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, যা এখনও শোধ করা হয়নি। সেই টাকার বদলে এখন এই জমি তার। গ্রামের সবাই চিন্তায় পড়ে গেল। রহিম শেখ অসুস্থ, তিনি কিছু বলতে পারছেন না। করিম রেগে গিয়ে চৌধুরীকে মারতে উদ্যত হল, কিন্তু সেলিম তাকে শান্ত করল। শান্ত হও বড় ভাই, শক্তি দিয়ে নয়, এটা বুদ্ধির খেলা। সেলিম তীক্ষ্ণভাবে দলিলগুলো পরীক্ষা করতে লাগল। তার তীক্ষ্ণ চোখ দলিলের তারিখ আর সইয়ের মধ্যে একটা অসামঞ্জস্য খুঁজে বের করল। সে পঞ্চায়েতকে বলল, এই দলিল জাল। যে তারিখে এই দলিলে আমার বাবার সই দেখানো হচ্ছে, সেই তারিখে বাবা গ্রামের বাইরে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন, তার প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু প্রমাণ কোথায়? সবাই যখন দিশাহারা, তখন জলিল এগিয়ে এলো। আমার মনে আছে বাবা সেই বছর তার ডায়েরিতে সব কিছু লিখে রাখতেন। জলিল দৌড়ে বাড়ি গিয়ে বাবার পুরনো সন্দুক থেকে একটি ডায়েরি খুঁজে আনল। সেখানে সত্যি সত্যিই সেই নির্দিষ্ট তারিখের পাতায় লেখা ছিল যে রহিম শেখ সেদিন গ্রামের বাইরে ছিলেন। শুধু তাই নয়, ডায়েরিতে জমির চৌধুরীর বাবার সাথে তার ভালো সম্পর্কের কথাও লেখা ছিল, যেখানে কোনো দেনা পাওনার উল্লেখ ছিল না। প্রমাণ হাতে পেয়ে পঞ্চায়েত জমির চৌধুরীর দাবি খারিজ করে তাকে জালিয়াতির জন্য শাস্তি দিল। পুরো গ্রাম রহিম শেখের ছেলেদের বুদ্ধিমত্তা আর ঐক্যের প্রশংসা করতে লাগল। সেদিন বাড়ি ফিরে 3 ভাই দেখল তাদের বাবা
বারান্দায় বসে মৃদু হাসছেন। তার শরীর আগের চেয়ে অনেক ভালো। ছেলেদের এই বিজয় দেখে তিনি যেন নতুন করে বাঁচার শক্তি খুঁজে পেয়েছেন। ছেলেরা তার পাশে বসতেই তিনি বললেন, দেখেছিস, তোরা একসাথে ছিলি বলেই আজ এত বড় বিপদ থেকে বাঁচতে পারলি। একজন রেগে গিয়েছিল, আরেকজন তাকে বুদ্ধি দিয়ে থামিয়েছে, আর অন্যজন সঠিক সময়ে সঠিক স্মৃতি মনে করিয়েছে। এটাই হলো ঐক্যের শক্তি। এরপর সোনাপুরে অনেক বছর কেটে গেছে। রহিম শেখ মারা গেছেন, কিন্তু তার শিক্ষা অমর হয়ে আছে। তার 3 ছেলে একসাথে তাদের খামারকে শুধু সোনাপুর নয়, আশেপাশের 10 গ্রামের মধ্যে সেরা খামারে পরিণত করেছে। করিমের নেতৃত্বে খামারের উৎপাদন বেড়েছে, সেলিমের বুদ্ধিতে তাদের ব্যবসা ছড়িয়ে পড়েছে শহরে, আর জলিলের তত্ত্বাবধানে তাদের জমি হয়ে উঠেছে আরও উর্বর আর সবুজ। তারা শুধু নিজেদের পরিবারকেই নয়, গ্রামের অন্যান্য কৃষকদেরও ঐক্যবদ্ধ হতে শিখিয়েছে। সোনাপুর এখন শুধু ফসলের জন্য নয়, তার মানুষের একতার জন্য বিখ্যাত। গ্রামের ছেলে বুড়ো সবাই জানে, একা একটি লাঠিকে সহজেই ভাঙা যায়, কিন্তু একসাথে থাকা এক আঁঠি লাঠিকে ভাঙা কারো পক্ষেই সম্ভব নয়। কারণ ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এই গল্পটি আমাদের এটাই শেখায় যে একা একা আমরা প্রত্যেকেই এক একটি ভাঙা লাঠির মতো দুর্বল। করিমের শক্তি, সেলিমের বুদ্ধি আর জলিলের প্রাকৃতিক জ্ঞান আলাদাভাবে তাদের বিপদ থেকে বাঁচাতে পারেনি, কিন্তু যখন তারা একসাথে হলো, তাদের সেই সম্মিলিত শক্তিকে আর কেউ হারাতে পারল না। পরিবার হোক বা সমাজ, একতার কোনো বিকল্প নেই, কারণ দিন শেষে একটাই সত্য, ঐক্যই শক্তি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।